পড়ছিলাম তুষারিণী, কলমে সানজিদা আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 10। ফজরের নামাজ শেষে বিছানায় এসে গা এলিয়ে দিয়েছে নুসা। চারপাশে ভোরের স্নিগ্ধ নীরবতার মাঝেও তার মনে অদ্ভুত এক স্বস্তি, আর তা হলো ইথান ঘরে নেই। ঘুম ভাঙার পর থেকেই তার আর কোথাও দেখা পায়নি। কোথায় গেছে তা জানার বিন্দুমাত্র ইচ্ছেও নুসার নেই, বরং সে যেদিকেই যাক নুসার এতেই পরম শান্তি। ইথান চোখের আড়ালে থাকা মানে অন্তত আগামী কয়েকটা দিন একটু নিজের মতো করে নিশ্চিন্তে শ্বাস নেওয়া যাবে। চোখে ঘুমের লেশ মাত্র নেই, তাই অলস সময় কাটাতে হাতের কাছে থাকা ফোনটা টেনে নেয় সে। সোশ্যাল মিডিয়ায় একবার ঢু মারতেই নুসা খেয়াল করে চারিদিকে কেমন যেন একটা অস্বাভাবিক আলোড়ন। স্ক্রিন জুড়ে শুধু একটা লাইভ স্ট্রিমিংয়ের লিঙ্ক ঘুরপাক খাচ্ছে। পরিচিত অপরিচিত সবাই পাগলের মতো শেয়ার করছে সেটা। কৌতূহল সামলাতে না পেরে লিঙ্কটায় ট্যাপ করে বসে নুসা, কিন্তু স্ক্রিনে ফুটে ওঠা দৃশ্যটা চোখের সামনে আসতেই তার ধমনীর রক্ত বরফ হতে শুরু করে। হাত পা রীতিমতো অবশ হয়ে আসে। মানুষ কতটা পিশাচ হলে এমন নিকৃষ্ট হতে পারে। স্ক্রিনে জল করছে লাইভ স্ট্রিমিং, আর সেখানে স্বয়ং গডফাদার। এই ফ্রান্সে পা রাখার পর থেকে এমন কোনো দিন নেই যেদিন নতুন কোনো অপরাধের গল্প নুসার কানে আসেনি। তবে সব অপরাধীর চেয়ে লিজয়ন আর গডফাদারদের নামটাই যেন সবচেয়ে বড় আতঙ্কের। এদের নীরব আর হিংস্র রাজত্বে গোটা দেশটাই একটা জ্বলন্ত চুল্লি হয়ে উঠেছে। ভিডিওতে গডফাদারকে দেখা যাচ্ছে, তার পুরো শরীর এমন নিখুঁতভাবে কালো পোশাকে ঢাকা যে ভেতরে থাকা মানুষটার 1 ইঞ্চি চামড়াও দেখার উপায় নেই। তার সামনে মেঝেতে পড়ে আছে একটা ছেলে, আর তার উপর চলছে মধ্যযুগীয় এক নির্মম নির্যাতন। জ্যান্ত অবস্থায় ছেলেটার শরীরের চামড়া একটু একটু করে ছিলে নেওয়া হচ্ছে। যন্ত্রণায় ছেলেটার গোঙানি স্ক্রিন ভেদ করে যেন নসার কানে এসে বিচ্ছে। তবে নৃশংসতা এখানেই শেষ নয়। একটা বিশাল আকারের ইঞ্জেকশনের সিরিঞ্জ হাতে তুলে নেয় গডফাদার। আর কোনো তরল নয়, তার ভেতর কিলবিল করছে একজাত জ্যান্ত পোকা। ছেলেটার কানের ভেতর সিরিঞ্জটা ঢুকিয়ে সেই পোকাগুলো মগজের ভেতর পুশ করে দেয় সে। এরপরই হাতে তুলে নেয় একটা শক্ত হকি স্টিক। সপাং সকাং শব্দে বেদম পেটাতে শুরু করে। আঘাতের পর আঘাতে ছেলেটার মাথার মুখ থেতলে একাকার না হওয়া পর্যন্ত থামে না সেই পৈশাচিক তাণ্ডব। মৃত্যু নিশ্চিত হওয়ার পর হাঁপাতে থাকা গডফাদার সোজা স্ক্রিনের দিকে তাকায়। তারপর রক্তমাখা হাতে মিডল ফিঙ্গার উঁচিয়ে ধরে, যা এই দেশের ঘ্রমন্ত প্রশাসন আর আইন ব্যবস্থার গালে এক চরম চপেটাঘাত। এরপরই স্ক্রিন কালো হয়ে যায়। লাইফ শেষ। যে ছেলেটিকে এইমাত্র পশুর মতো পিটিয়ে মারা হলো, সে কোনো সাধারণ মানুষ নয়। সে আমেরিকার এক প্রভাবশালী পলিটিশিয়ানের বকে যাওয়া সন্তান। মেয়েদের জোর করে তুলে এনে নরকীয় টর্চার করা আর শেষে মেরে ফেলাই তার নেশা। শারীরিক শক্তি দিয়ে অক্ষম হওয়ায় সে নিজে সরাসরি ধর্ষণের কাজটা করতে পারে না, বরং বিকৃত লালসা মেটাতে বিভিন্ন পাশবিক জিনিস ব্যবহার করে। আর নিজের এই শারীরিক অক্ষমতার তীব্র ক্ষোভ সে মেটায় নিরীহ মেয়েদের ওপর। আমেরিকার প্রায় 40টা এমন নৃশংস ঘটনা ঘটিয়ে সে ভিআইপি ভিসায় ফ্রান্সে এসে গা ঢাকা দেয়। কিন্তু স্বভাব তো আর বদলায় না। ফ্রান্সে এসেও একই কাজ শুরু করলে শেষমেশ পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। আর ঠিক তখনই শুরু হয় আসল খেলা। এফবিআই ছেলেটিকে ফেরত চেয়ে বসে। তাদের দাবি তাকে অক্ষত অবস্থায় আমেরিকায় পৌঁছে দেওয়া হোক। ফ্রান্সের গোয়েন্দা সংস্থা চায় না বিনা ঝামেলায় ছেলেকে আমেরিকার হাতে তুলে দিতে, কিন্তু সাধারণ পুলিশ প্রশাসন চায় তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তবে আইনের মারপ্যাচে পুলিশের হাতে শক্ত কোনো প্রমাণ না থাকায় গোয়েন্দা সংস্থার লোকেরা তাকে পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে নিয়ে যায়। রাখা হয় শহরের সবচেয়ে সুরক্ষিত এক সেফ জোনে। কিন্তু গডফাদারের শকুনের চোখকে ফাঁকি দেওয়া কি এতই সহজ? করা নিরাপত্তার জাল ছিঁড়ে যে কোনো উপায়ে সে ওই পিশাচটাকে তুলে নিয়ে আসে, আর সবার সামনে লাইভে এভাবেই তার বিচার কার্যকর করে। শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি গডফাদার। লাইফ শেষ করার সাথে সাথেই ছেলেটার করা সবকটি রেপের অকাঠ্য প্রমাণ দিয়ে তৈরি একটা ফাইল সে ইন্টারনেটে রিলিজ করে দেয়। ভিডিওটা শেষ হওয়ার পরও নুসা ঘোরের মধ্যে আছে। এসব বীভৎস দৃশ্য আর পেছনের রাজনীতি চিন্তা করে ঘর থেকে এক পা বাইরে ফেলার কথা ভাবতেই তার বুক কেঁপে ওঠে। ভয়ে গায়ের লোমগুলো সব খাড়া হয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে ফোনটা একপাশে সরিয়ে রেখে সে দ্রুত একটা মোটা কম্বল টেনে নেয় গায়ের ওপর। শীতের জন্য নয়, বরং ভেতর থেকে উঠে আসা এক অজানা আতঙ্কে থরথর করে কাঁপছে সে। কম্বলের নিচে গুটিসুটি মেরে শুয়ে শুধু একটা কথাই বারবার মনে হতে থাকে তার, ছি, কতটা অসহ্য আর ভয়াবহ এই দুনিয়া। রুষা একসময় ভাবত অপরাধ আর অবিচার বোধহয় শুধু বাংলাদেশেই ঘটে, কিন্তু আজ সে বুঝতে পারছে সভ্যতার মোড়কে মোড়ানো এই উন্নত দেশগুলোর ভেতরের রূপটা তার চেয়েও হাজার গুণ বেশি অন্ধকার আর ভয়ঙ্কর।
ইথান এমন সময় ঠাস করে ঘরে ঢোকে। নুসা ইথানকে দেখে চমকে যায়। এই বান্দা আজ এত সকালে চলে এলো কেন? ইথানকে দেখে নুসা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ে। যদি না ওঠে তাহলে এখনই এসে শুরু করে দেবে শয়তানি। ইথান কি যে করে আর কোথায় যায় এমন হঠাৎ হঠাৎ একমাত্র আল্লাহই ভালো জানেন। ইথান নুসাকে উঠতে দেখে এক নজর তার দিকে আর চোখে তাকায়, তারপর কিছু না বলে চুপচাপ ওয়াশরুমে চলে যায়। নুসা চুপচাপ বসে থাকে। ইথানের মতিগতি কখন কেমন বোঝা দেয়। নুসা কিছুক্ষণ বসে থেকে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। রাতের অন্ধকার এখনো পুরোপুরি বিদায় নেয়নি। শুধু পূব আকাশে এক আবছা নীলাভ আর গোলাপি রঙের আভা ফুটে উঠেছে। শতাব্দী প্রাচীন এক শ্বেতপাথরের অ্যাশার ক্যাসেলের সুউচ্চ কারুকার্যময় বেলকনিতে দাঁড়িয়ে আছে ও। ভোরের হিমশীতল স্নিগ্ধ হাওয়া গা কাঁপিয়ে তুলেছে। বাতাসের সাথে ভেসে আসছে দূরে উপত্যকার ফুটে থাকা বুনো ল্যাভেন্ডারের ভেজা মাটির মাতাল করা সুবাস। নুসার মনে হচ্ছে সে শ্বাস নিচ্ছে আস্ত একটা সতেজ কবিতার বুকের ভেতরে। ক্যাসেলের ঠিক নিচেই দিগন্ত বিস্তৃত আঙুর বাগান। রাতের শিশির মেখে সবুজ পাতাগুলো এখনো ঘুমে আচ্ছন্ন। পুরো উপত্যকা এক সাদাটে মিহি কুয়াশার চাদর গায়ে জড়িয়ে অলস ভঙ্গিতে শুয়ে আছে। পূর্ব দিগন্তের পাহাড় চূড়া ভেদ করে উঁকি দিতে শুরু করেছে ভোরের প্রথম সূর্য। গলিতে সোনার মতো সেই রোদ এসে পড়ছে কুয়াশার বুকে, আর চোখের পলকে সেই সাদা কুয়াশা সোনালি ধুলোয় পরিণত হলো। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো রোদের ছোঁয়ায় অজস্র হীরক খণ্ডের মতো জ্বলে উঠছে। দূরের বনভূমি থেকে ভেসে আসছে অচেনা পাখির মিষ্টি কলকাকলি। বেলকনির ঠান্ডা নকশা কাটা রেলিংয়ে দুহাত রেখে নুসা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়। চোখের সামনে প্রকৃতি এক নিপুণ শিল্পীর মতো আপন খেলায় রঙের পর রং ছড়িয়ে সাজিয়ে তুলছে আজকের দিনটিকে। রূপে লাবণ্যে আর স্নিগ্ধতায় ভরা এই অপরূপ ক্যানভাস নুসার মনের গহীনে এক অনির্বচনীয় প্রশান্তি এনে দেয়। তার মনে হলো জীবনের সব ছুটে চলার ক্লান্তি যেন এই এক মুহূর্তের সৌন্দর্যের কাছে এসে চিরতরে থমকে গেছে। নুসা যখন প্রকৃতির রূপে মুগ্ধ, তখনই তার পাশে এসে দাঁড়ায় ইথান। গোসল করে এসেছে, ভেজা চুল বেয়ে বিন্দু বিন্দু পানি ঝরে পড়ছে। পরনে কালো টি শার্ট আর সাদা ট্রাউজার। ইথান নুসাকে এক দৃষ্টিতে বাইরের দিকে এত মৌন হয়ে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি দেখছো এত গভীর মনোযোগ দিয়ে মিস সিলেটি? নুসা ইথানের কথার জবাবে কোনো উত্তর দেয় না, নিঃশব্দে সেখান থেকে সরে আসে। ইথানের কর্কশ ব্যবহারগুলোর জন্য তার সাথে কথা বলতে নুসার ঘেন্না লাগে, বিশেষ করে কাল রাতে যা করল। ইথান নুসাকে চলে যেতে দেখে পেছন থেকে বলে ওঠে, আমি কারোর সাথে অতিরিক্ত কথা বলি না, যদিও বা কিছু বলি আর সে সেটার উত্তর না দেয় তবে এর পরিণতি ভালো হয় না। কথায় কথায় ইথানের এমন হুমকি শুনে নুসা রীতিমতো টায়ার্ড, আর নিতে পারছে না এসব। না নেওয়া সম্ভব নয়। মানুষ কি করে এসব সহ্য করতে পারে? সব সময় শুধু জোর খাটানো। নুসা যেতে গিয়েও থেমে যায়। পেছন ঘুরে ইথানের চোখে চোখ রেখে বলে, আপনার মতো হিংস্র প্রজাতির প্রাণীর সাথে কে কথা বলতে চাইবে? কি করবেন আর কি করা আছে? পরিণতি তো পাপেট বানিয়ে রেখেছেন। ইথান নুসার কথাগুলো স্থির দৃষ্টিতে তাকিয়ে শোনে, তারপর নুসার দিকে দু কদম এগিয়ে হালকা হেসে বলে, আমি তো তোমার সাথে ভালোই কথা বলতে চেয়েছিলাম, তুমিই তো আমার কথার উত্তর দিলে না। আপনার সাথে কথা বলতে সত্যি অর্থে ঘেন্না লাগে। হ্যাঁ, লাগবেই তো। মুখে তো আর আমার এজারের মতো মিষ্টি বাণী ঝরে না। ফ্ল্যাটিং স্কিলটাও ডাউন। অদ্ভুত, আমাদের কথার মাঝে এখানে এজার কোথা থেকে এলো? আর এজারের সাথে আমাকে কেন এভাবে জড়াচ্ছেন আপনি? আপনার ভাই তো, আমিও আমার ভাই মানি। এত টক্সিক চিন্তাভাবনা কেন আপনার? ইথান নুসার কথা শুনে হাসতে হাসতে বলে, টক্সিক? রিয়েলি টক্সিক? এই কথা বলে ইথান নুসার কোমর জড়িয়ে ধরে তাকে কাছে টেনে নেয়। নুসা খুবই বিরক্ত হয় ইথানের এরকম করায়। ইথান যখনই কথা বলবে তখনই টানাটানি করবে। অসহ্য লাগে এই বিষয়টি। ইথান নুসাকে কাছে টেনে নিয়ে তার গালে নাক ঘষতে ঘষতে বলে, আমার সাথে থাকাকালীন যদি আমি জানতে পারি তোমার অন্য কারোর সাথে ইটিস পিটিস চলছে, তাহলে বুঝতেই তো পারছো কি করতে পারি। এতদিনে আমার সম্পর্কে ধারণা নিশ্চয়ই হয়েছে। ইথানকে নিজের থেকে দূরে সরিয়ে নুসা ছটফটিয়ে ওঠে, সরুন আমার কাছ থেকে। আর কন্ট্যাক্টে তো লেখাই আছে যার যার পার্সোনাল লাইফ ডিভাইডেড। তাহলে আপনি কেন বাধা দেবেন? আপনি আমায় নিয়ে এত জেলাস কী জন্য? গতকাল রাতেও এমন করলেন। ইথান নুসার মুখে জেলাসি শুনে নুসার কোমরে দুই হাত শক্ত করে চেপে ধরে। নুসার চোখে চোখ রেখে বলে, জেলাস? আর আমি তোমাকে নিয়ে জেলাস হতে যাব কেন? আমি শুধু জানতে চেয়েছিলাম মাহারামটাকে, ব্যাস এতটুকু। আর কন্ট্যাক্টে আছে কেউ তোমায় টাচ করতে পারবে না, সেজন্য তোমাকে নিয়ে ওয়াচ করছিলাম।
তুমি নিজেকে বড় কিছু ভাবতে যেও না। 6 মাস শেষ হলে কার সাথে কি করবে, কার সাথে থাকবে, কার সাথে শুবে তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। এই কথা বলেই ইস্থান নুষাকে ছেড়ে দিয়ে হনহন করে রুমে চলে যায়। নুষা কাতর হাসি নিয়ে দাঁড়িয়ে থাকে। এখন আর তার এসব নিয়ে দুঃখ হয় না। কেন জানি অভ্যস্ত মনে হয় নিজেকে। ইথানের বলা প্রতিটি কথাই হয় বিষধর। নুষা দীর্ঘশ্বাস ফেলে রুমে পা রাখে। এসব কথা নিয়ে বসে থাকলে তো আর চলবে না। জীবনে করার মতো অনেক কিছুই আছে, সেটা করতে হবে। ইথান রুম থেকে বেরিয়ে গিয়েছে জিম হলে যাওয়ার জন্য। নুছাও নিচে ব্রেকফাস্টের জন্য যায়। সময় এখন রাত 11:30 বাজতে চলল। নুষা অ্যাশার ক্যাসেলের কিচেনে নিজের জন্য রান্না করছে। আজ অ্যাশার ক্যাসেলের গার্ডেনে একটা পার্টি রাখা হয়েছে, সেজন্য সেখানেই ডিনারের যাবতীয় আয়োজন করা হয়েছে। নুষা এসব পার্টিতে যায় না এবং সে যে ইথানের ওয়াইফ সেটিও পাবলিক করা নয়। নুষা রেস্টুরেন্ট থেকে এসে এক ফাঁকে ক্যাসেলে ঢুকে পড়েছে। কেউ তাকে অতটা লক্ষ্য করেনি। রুমে এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে কিছুক্ষণ পরিবারের সবার সাথে আলাপ শেষ করে এই এলো রান্নাঘরে নিজের জন্য কিছু বানাতে। খাবার বানানোর মাঝে এজার একবার এসেছিল। এসে নুষাকে কিচেনে দেখে কিছু না বলে আবার হুট করে বেরিয়ে গেল। নুষা মনে করেছে হয়তোবা কাউকে খুঁজতে এসেছিল, তাই এমন করলো। নুষা এসবে পাত্তা না দিয়ে রান্নায় মনোযোগ দেয়। রান্নার মাঝখানে ডাইনিংয়ে যখন আসে তখনই কেমন যেন লাগতে শুরু করে নুষার চোখ যায় করিডোরের দিকে, যেখানে এজার আর একটি মেয়ে ইথানকে নিয়ে নুষাদের ঘরের দিকে যাচ্ছে। ইথান টলমল করছে। ওকে এক প্রকার টেনে অনেক কষ্টে নিয়ে যাচ্ছে ওরা। নুষা মনে করে হয়তো ইথান অনেক ড্রিঙ্ক করেছে, তাই তারা তাকে রুমে নিয়ে এসেছে। কিন্তু নুষা দেখতে পায় এজার একাই নিচে নেমে ক্যাসেল থেকে বেরিয়ে যায়, সেই মেয়েটি আসে না। এজার ইচ্ছে করে সেই মেয়েকে ইথানের সাথে রেখে গিয়েছে। এই বিষয়টি উপলব্ধি হতেই নুষার কলিজা ছ্যাঁত করে ওঠে। একবার মনে হয় দৌড়ে রুমে গিয়ে দেখতে ইথান কি করছে, আবার মনে হয় ইথানই হয়তো এই মেয়েকে চেয়েছে। অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগে নুষা রুমের দিকে পা বাড়ায়। হাত পা ঠান্ডা হয়ে এসেছে রীতিমতো। নুষা রুমের সামনে দাঁড়াতেই দরজার কাছ দিয়ে দেখতে পায় মেয়েটি ইথানের শার্ট খোলার জন্য এক প্রকার ছিঁড়েই নিচ্ছে। নিজের ড্রেসের চেন খুলে নিয়ে অর্ধনগ্ন হয়ে গিয়েছে সে। মেয়েটির সাদা ফর্সা শরীর বাইরে থেকে নুষা স্পষ্ট দেখতে পাচ্ছে। মেয়েটি ইথানের 2 হাত নিজে জোর করে নিজের কোমরে চেপে ধরে। নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইথানকে কাছে টানার। তবে নুষার জন্য সবচেয়ে শকিং বিষয় হলো ইথান মেয়েটির থেকে ছিটকে সরে যাচ্ছে। ও মাতাল অবস্থায়ও মেয়েটির হাত নিজের কলার থেকে ঝটকা দিয়ে সরিয়ে বলে, তুমি সরো, তুমি আমার ওয়াইফ নও, তুমি আমার ওয়াইফকে নিয়ে আসো। আমি আমার ওয়াইফ ছাড়া কারো ক্লোজ হই না, যাও এখান থেকে। আর আমার ওয়াইফ নুষাকে নিয়ে আসো আমার কাছে, তাকে আমার খুব প্রয়োজন, আমি সামলাতে পারছি না নিজেকে। মেয়েটি ইথানের কথা শুনে আবারও ইথানের কাছে এসে বলে, আমাকেই নিজের ওয়াইফ মনে করুন, আমি আজ তার হয়ে কাজ করে দিই। ইথান এবার মেয়েটির গলা শক্ত হাতে চেপে ধরে হিসহিস করে বলে ওঠে, আমার ওয়াইফকে নিয়ে আসো, আমার ওয়াইফ ছাড়া আমি অন্য কারোর সাথে ইন্টিমেট হব না। বাইরে দাঁড়িয়ে নুষা সবটা বুঝতে পারে। এজার ইচ্ছে করে ইথানকে এই পতিতার সাথে একই ঘরে রেখে গেছে। নুষা দরজায় নক করতে যাবে, তখনই খেয়াল করে দরজাটা আগে থেকেই ভেজানো। তার মানে এজার ইচ্ছে করেই দরজাটা খোলা রেখে গেছে, যাতে নুষা এসে এই দৃশ্য দেখে এবং তাদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। নুষা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। তাকে দেখে মেয়েটি ঘাবড়ে যায়। সে দ্রুত ইথানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিজের অবিন্যস্ত ড্রেস ঠিক করতে করতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় মেয়েটির হাবভাব দেখে মনে হয় সে ধরে নিয়েছে নুষা হয়তো তাদের মাঝে ঘটে যাওয়া কোনো অন্তরঙ্গ দৃশ্য দেখে ফেলেছে। নুষা রক্তিম চোখে মেয়েটির যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। এরপর নিজের দৃষ্টি শীতল করে সে ধীর পায়ে ইথানের দিকে এগিয়ে আসে। নুষাকে দেখে ইথান নিজের শার্টটা একটানে খুলে ফেলে, ফ্লোরে ছুঁড়ে মারে। এতক্ষণ ধরে ওই মেয়েটি কত চেষ্টাই না করলো, কিন্তু তার শার্ট খোলাতে পারেনি। আর এখন নুষাকে দেখেই সে নিজেই শার্ট খুলে ফেলল। এই লোক এখন বেহুশ অবস্থায় কী যে করবে কে জানে। শার্টটা ছুঁড়ে ফেলে ইথান এগিয়ে এসে নুষার কোমর জড়িয়ে ধরে। তাকে নিজের খুব কাছে টেনে নিয়ে নুষার ঠোঁটের কিনারায় গালে এলোপাতাড়ি চুমু খেতে শুরু করে। ইথানকে শান্ত করতে নুষা তার বুকে, কাঁধে আর পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে থাকে। নিজেকে একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে সে নরম গলায় বলে, ইথান, আপনি নেশাগ্রস্ত, হোশে আসুন। কিন্তু ইথান নুষার গলায় মুখ গুজে জোরে জোরে শ্বাস নেয়। বুক ভরে নুষার ঘ্রাণ নিতে নিতে বলে, তুমি আমার ওয়াইফ, তোমার সাথে হুশে বেহুশে যা ইচ্ছে তাই করতে পারি আমি, তুমি আমাকে বাধা দিও না। ওরা আমার ড্রিঙ্কের সাথে ড্রাগস মিশিয়ে দিয়েছিল, আমি সেটা দেখেও খেয়ে নিয়েছি, কিন্তু এখন আর নিজেকে সামলাতে পারছি না। আমার খুব গরম লাগছে, তোমাকে কাছে পেতে মন চাচ্ছে, আসো না, আমার আরও কাছে আসো, আরও কাছে। ইথানের এমন ব্যাকুলতা দেখে নুষা বলে ওঠে, আর কত কাছে আসবো,
আমি তো আপনার কাছেই আছি। না, হচ্ছে না, আরও কাছে আসো। এই বলে ইথান নুসার কাপড় খোলার চেষ্টা করে, কিন্তু নুসা দ্রুত তাকে আটকে দেয়। কোনো রকমে ইথানকে সামলে নিয়ে সে তাকে বিছানায় বসায়। এরপর তড়িঘড়ি করে এক গ্লাস পানি এনে জোর করে তাকে খাইয়ে দেয়। নিজের ওড়নার কোনাটা পানির জগে ভিজিয়ে নিয়ে সে পরম যত্নে ইথানের চোখ মুখ মুছে দেয়। এতে ইথানের নেশার ঘোর যেন কিছুটা কাটে। নেশার ঘোর কিছুটা কমতেই ইথান বিছানার মাঝখানে গায়ে এলিয়ে দিয়ে নিস্তব্ধ হয়ে যায়। নুসা ভাবে ইথান হয়তো ঘুমিয়ে পড়েছে। মনে মনে সে বিরক্তি নিয়ে ভাবে, এই বড়লোক মানুষদের কত নাটক! এতক্ষণ ধরে কি সার্কাসটাই না দেখতে হলো। নুসা জগটা রাখার জন্য যেই না ঘাড় ঘোরায়, ঠিক তখনই ইথান নিজের মাথাটা দুহাতে চেপে ধরে দাঁত কিরমির করে সশব্দে চিৎকার করে ওঠে, আমি কাউকে ছাড়ব না। হঠাৎ এমন গগনবিদারী চিৎকার শুনে নুসা হন্তদন্ত হয়ে পড়ে। সে দ্রুত বিছানায় গিয়ে ইথানের মাথার কাছে বসে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে? কাকে ছাড়বেন না? ইথান নুসার দিকে তাকিয়ে শক্ত গলায় বলে, আমাকে যে ঠকিয়েছে, আমাকে যে বিশ্রীভাবে ঠকিয়েছে, তাকে আমি কখনোই ছাড়ব না। নুসা কিছুই বুঝতে পারে না, কাকে ছাড়বে আর কাকে ধরবে। ইথান কি বলছে এসব? নেশা এখনো কাটেনি বলেই হয়তো আবল তাবল বকছে। নুসা যখন এসব ভাবছে, তখন ইথান নিজের মাথাটা নুসার কোলে গুজে দেয়। নেশার ঘরে সে বিড়বিড় করে বলতে থাকে, ও আমায় ঠকিয়েছে নুসা, ও আমায় শেষ করে দিয়েছে। ইথানের এমন কথা আর আচরণে নুসা বড়ই অবাক হয়ে যায়। হওয়ারই কথা, যে ইথান সবসময় রুক্ষ থাকে, মাঝে মধ্যেই পশুর মতো আচরণ করে, সেই ইথান এখন একটা ছোট বাচ্চার মতো তার কোলে মাথা গুজে আছে। নুসা ইথানের চুলে হাত বুলিয়ে দিতে দিতে একদম নরম গলায় জিজ্ঞেস করে, কে? ইথান সহজভাবে উত্তর দেয়, ইজাবেলা। ইজাবেলাকে? ইথান নুসার দিকে পিটপট করে তাকিয়ে উত্তর দেয়, আমার প্রথম প্রেম, যে কিনা আমাকে বড্ড বাজেভাবে ঠকিয়েছে। ইথানের মুখে প্রথম প্রেমের কথা শুনে নুসার বুকের ভেতরটা কেমন যেন অশান্ত হয়ে ওঠে। সে একটু ওতলা হয়েই জিজ্ঞেস করে, কেন ঠকালো? আর সে এখন কোথায়? ইথান এই কথা শুনে অদ্ভুতভাবে হেসে ওঠে। তারপর বলে, সে তো আর নেই, সে তো কবরে। সে কি মারা গেছে? হ্যাঁ, গেছে তো, কিন্তু সে এমনি মারা যায়নি, আমি তাকে মেরে ফেলেছি। এই কথা শুনে নুসার হুশ উড়ে যাওয়ার উপক্রম হয়। কি বলছে এই লোক? নেশার ঘুরে কি আজে বাজে বকছে কে জানে। নুসা আমতা আমতা করে বলে, কি বললেন? ইথান হাসতে হাসতে বলে, আমাকে ঠকিয়েছে, তাই আমি ওর হাত পা কেটে দিয়ে ওকে জীবন্ত কবর দিয়ে মেরে ফেলেছি। খুব ভালো করেছি না? নুসার গায়ের লোম খাড়া হয়ে যায়। মেরুদণ্ড বেয়ে নেমে যায় এক শীতল স্রোত। এই ইথান এসব কি বলছে?